যে বিষয়টা আমি আপনাদের সামনে আলোচনা করতে চাচ্ছি আজকে সেটা হলো যে আপনারা জানেন যে আমি তাবলিগ ব্যাকগ্রাউন্ডের, তাবলিগ থেকে আমার দিনের পথে আসা, এবং সেখানে আমরা যে মহিলাদের মানে মহিলাদের যে মেহনত সেখানে হয়, মাস্তুরাতের মেহনত বলা হয়। তো সেখানে আমাদের বয়ান করার সময় একটা কথা বলা থাকে যে এমন কোনো কথা বলা যাবে না যাতে করে ভিতরে যে মা বোনেরা আছেন তারা বিব্রত ফিল করেন বা অস্বস্তি ফিল করেন। আছে না কিছু বিষয়, অনেক বিষয় আছে যেগুলো মানে বোনদের সামনে এই কথাগুলো আসলে বলা যায় না, বইতে লিখে ফেলা যায় কিন্তু কথাগুলো বলা যায় না। কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমান পশ্চিমা যে বিশ্ব ব্যবস্থাকে আমরা দেখি, পশ্চিমা যে সভ্যতা আজকে পশ্চিম জুড়ে, এবং একই সাথে সেটা আজকে আমাদের পশ্চিম থেকে শুরু করে নিয়ে এই সমস্ত মোট কথা এখন গ্লোবালাইজেশনের কারণে পৃথিবীর সমস্ত দেশে যেই সভ্যতাকে তারা ইম্পোজ করতেছে, যেই সভ্যতাকে তারা চাপায়ে দিচ্ছে, এই সভ্যতাটা মানে এমন একটা পর্যায়ে এসে উপনীত হয়েছে আজকে যে পুরো সভ্যতাটাই নষ্ট হয়ে গেছে। এই সভ্যতা নিয়ে যদি আজকে আপনাদের সাথে কথা বলতে চাই, তাহলে প্রতিটা কথাই হবে ওই লজ্জার কথা, প্রতিটা কথাই হবে আমাদের বন্ধুদের জন্য অস্বস্তির কথা। এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থা এমন একটা দুনিয়া তৈরি করেছে, এমন একটা সভ্যতা বা অসভ্যতা আমাদেরকে উপহার দিয়েছে, হ্যাঁ, যেটা নিয়ে কথা বলতে গেলে আসলে বোনদের সামনে এই কথাগুলো বলাই যায় না। এতটা ন্যাক্কারজনক এবং নিকৃষ্ট একটা সভ্যতা তারা এই মানব জাতির উপর তারা চাপিয়ে দিয়েছে। তো আজকে যে বিষয়টা আমি খুব স্পেসিফাই করে আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হলো যে এই পশ্চিমা সভ্যতা, পশ্চিমা বিশ্ব ব্যবস্থা, ওয়ার্ল্ড অর্ডার, এইটা মানুষের যে শারীরিক প্রক্রিয়া, এটা আরেকটু আমি বিস্তারিত বলি আপনাদেরকে। সেটা হচ্ছে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে একটা ব্রেন দিয়েছেন, তাই না? একটা ব্রেন আছে। আমরা যখন গরম লাগে, ঠান্ডা লাগে, কোনো টাচ, স্পর্শ, প্রেশার, পেইন, ব্যথা, এই সবগুলো আমার সারা দেহ থেকে আমার মাথায় আসে। মাথায় আসার পরে ব্রেনে আসার পরে ব্রেনের একটা বিশেষ জায়গায় সে উদ্দীপনা তৈরি করে, এবং তারপরে এই উদ্দীপনাটা আমার ব্রেন আস্তে আস্তে এটাকে স্মৃতি হিসেবে গ্রহণ করে। পরবর্তী সময়ে আপনারা দেখবেন যে আমরা বলি যে কোনো বাচ্চা যদি আগুন ধরতে যায়, আমরা বলি যে ওকে প্রথমবার ধরতে দাও। আমরা কি বলি? একবার ধরুক, এরপর আর জীবনে কোনোদিন ধরবে না। ঠিক তাই আমরা আমাদের ব্রেনটা এভাবে ফাংশন করে। হ্যাঁ, ব্রেনটা এভাবে ফাংশন করে। আমরা যখন দেখি, চোখে দেখার পর এটা মাথার পিছনে যায়, সেখান থেকে আবার একটা জায়গায় আসে। যখন কথা শুনি সেটা একটা জায়গায় যায়। হ্যাঁ, অ্যাসোসিয়েশন এরিয়া আছে, সেগুলো একসাথে কম্বিনেশন হয়ে একটা এটাকে প্রসেসিং করে তারা একটা তথ্য বের করে, সেটাকে আমার ব্রেন স্মৃতি হিসেবে সংরক্ষণ করে। এটা হচ্ছে আমার ব্রেইনের একটা ফাংশনিং সিস্টেম। আমার কথা বুঝতে পারছেন আপনারা? কষ্ট হচ্ছে? 2 নম্বর হচ্ছে যে একইভাবে দেখা যাচ্ছে আমার হার্ট চলে, পাম্প করে, পুরোটা লাইফ টাইম এটা পাম্প করবে, এবং এরপরে এটা কিছু জিনিস আছে যেটা এটাকে ভালো রাখে, কিছু অভ্যাস আছে যেটা এটাকে খারাপ করে ফেলে, তাই না? এগুলো আমরা জানি কম বেশি। তো আমাদের এই বডির একটা কাঠামো আছে, একটা সিস্টেম আছে। পশ্চিমা যে সভ্যতা আজকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এই সভ্যতার প্রত্যেকটা কথা, এই সভ্যতার প্রত্যেকটা দর্শন, প্রত্যেকটা মুখরোচক শব্দ আমাদের বডির যে ফাংশন তার এগেনস্টে কাজ করে। এটা আপনারা যদি কখনো আমার তৌফিক হয় আল্লাহ তাআলা, এটা নিয়ে আমি একটা বই দাঁড় করানোর চেষ্টা করতেছি। এটা এখন আমার ব্রেনে মানে ফরমেশনের অবস্থায় আছে, যার কারণে হয়তো আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে বোঝাতে হয়তো পারবো না। এই প্রত্যেকটা জিনিস আজকে যে আমাদের মূল টপিক, প্রজন্মের ব্যাপারে, কি প্রজন্মের গঠনে নারীদের ভূমিকা, প্রজন্মকে নষ্ট করে। এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থার প্রত্যেকটা আইডিওলজি, প্রত্যেকটা দর্শন আমাদের শরীরকে নষ্ট করে, আমাদের শরীরের বিরুদ্ধে কাজ করে, আমাদের বাচ্চাদের মানে মানব প্রজন্ম, মানুষের যে প্রজাতির ধারাবাহিকতা, প্রজন্ম, হ্যাঁ, এটা আমি আপনাদেরকে আরেকটু উদাহরণ দিই। যেমন ধরেন যে কিছুদিন আগে এটা 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 সারা ওয়ার্ল্ডেই এটা বর্তমান পশ্চিমা সভ্যতার একটা অন্যতম বুনিয়াদি মৌলিক একটা আলাপ, সেটা হচ্ছে পোশাকের স্বাধীনতা। ঠিক আছে না? যে কয়দিন আগে আমরা বাংলাদেশেও দেখলাম যে পোশাকের স্বাধীনতার জন্য তারা অনেকে, কিছু মেয়েরা তারা আন্দোলন করছে, অনেক পুরুষ মানুষ তারা এখানে জয়েন করেছে। পোশাকের স্বাধীনতা, তো এই যে পোশাকের স্বাধীনতা শুনতে তো ভালো লাগতেছে না, যে আমার যা ইচ্ছা আমি সেভাবে চলবো, এটা নিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। কিন্তু এই কথাটা কি আমাদের বডির সাথে যায়? আমাদের বডিটা কি এইভাবে ফাংশন করে? না, আমাদের বডিটা এভাবে ফাংশন করে না, আমাদের ব্রেইন এভাবে ফাংশন করে না। ব্রেইনের যে সিস্টেম এই শব্দটার সাথে যায় না। কেন যায় না? কারণ হচ্ছে যে আমাদের ব্রেইনের যে প্রসেসিং,
যখন কোনো একটা মানে কি বলা যায়, এটা নিয়ে আপনারা অনেকে আমার মানসাঙ্ক বইটা পড়ে থাকবেন। হ্যাঁ, যারা এই বইটা পড়েছেন তারা হয়তো এই বিষয় সম্পর্কে আরও ভালো আপনারা বুঝতে পারবেন যে একটা স্বল্প বসনা যদি কোনো মেয়ে যদি তার যেটা ইচ্ছা সেটাই পড়ে, এইটা পুরুষের ব্রেনে কিভাবে ইফেক্ট ফেলে, এইটা আরেকটা মেয়ের ব্রেনে কিন্তু ওই জায়গাগুলোকে সে স্টিমুলেট করবে না। একটা পুরুষের ব্রেনের যে জায়গাগুলোকে ওই দৃশ্যটা যে জায়গাগুলোতে উদ্দীপনা তৈরি করবে। বুঝতে পারছেন কথাটা? এই জন্য নারী এবং পুরুষের ব্রেনের যে ফাংশনিং এটা একদম ভিন্ন। সুতরাং এটা আপনারা যদি আরও জিনিসটা সম্পর্কে আরও জানার চেষ্টা করেন, দেখবেন যে এই যে প্রত্যেকটা কথা, ব্যক্তি স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে নারী পুরুষ সমান যে কথাটা তারা বলে, নারী এবং পুরুষ সমান, একটা পুরুষ যা পারে একজন নারীও ঠিক তাই পারে। এটা পশ্চিমা বিশ্বের একটা স্লোগান না, এটা তো একটা স্লোগান আমরা জানি, কিন্তু এই কথাটা কি আমাদের দেহের সাথে যায় কিনা, আমাদের দেহের যে সিস্টেম, এই সিস্টেমের সাথে এই কথাটা যায় কিনা? যায় না। তার কারণ হচ্ছে নারী এবং পুরুষ হিসেবে আমরা মানব জাতির সদস্য, আমরা আল্লাহর দৃষ্টিতে আমরা সমান, কিন্তু এই দুনিয়ার নিজাম, এই দুনিয়ার ব্যবস্থাপনাকে চালানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পৃথকভাবে সৃষ্টি করছেন। আমাদের মধ্যে কিছু পৃথক বৈশিষ্ট্য দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন, কিছু শারীরিক বৈশিষ্ট্য পৃথক, কিছু মানসিক বৈশিষ্ট্য পৃথক, আমাদের ব্রেনের ম্যাপিংটা পৃথক, আলাদা। আমরা আলাদাভাবে চিন্তা করি, আমরা আলাদাভাবে ব্রেনের প্রসেসিং করি আলাদাভাবে। হ্যাঁ, এমনকি দেখা যাচ্ছে যে আমাদের ঝোঁক, আমাদের আগ্রহ, আমাদের দক্ষতার জায়গাগুলো এগুলো আলাদা। একটা সময় আপনারা জানেন যে যারা একটু অ্যাডভান্স স্টাডি করেছেন আপনারা এই বিষয়গুলো সম্পর্কে হয়তো পরিচিত, যে 1971 সালে একজন সাইকোলজিস্ট, বিতর্কিত একজন সাইকোলজিস্ট ডক্টর জন মানি, ওনার একটা থিওরি আসে যে নারী এবং পুরুষ বলে কিছু নাই, এটা সমাজের তৈরি। উনি কি বললেন? সমাজই কাউকে নারী বানায়, সমাজ কাউকে পুরুষ বানায়। আসলে নারী পুরুষ বলে কোনো পার্থক্য নাই। তার কথা হচ্ছে এটা। এই রিসার্চের উপর ভিত্তি করে পশ্চিমা বিশ্বে আরও অনেক রিসার্চ হয়েছে, আরও অনেক আইন হয়েছে। আজকে এদের যে একটা বুলি, নারী এবং পুরুষ সমান, এই ধরনের প্রচুর কথাবার্তা আসছে, কিন্তু গত 20 বছরে আমাদের নিউরো সায়েন্সের যে গবেষণা, তাতে দেখা গেছে না, নারী এবং পুরুষের ব্রেন আলাদা, ব্রেন ম্যাপিং আলাদা, চিন্তার প্রক্রিয়া আলাদা, তাদের স্বাদ আহ্লাদ আলাদা, তাদের আগ্রহ শখ এগুলো সব আলাদা, ভিন্নভাবে প্রসেসিং হয়। হ্যাঁ, একজন নারীকে যখন একটা অঙ্ক করতে দেওয়া হচ্ছে, সে তার পুরো মাথা দিয়ে অঙ্ক করতেছে। একজন নারী যখন কথা বলতেছে, তার পুরো ব্রেন ইউজ করতেছে সে। আরেকজন পুরুষ যখন কথা বলতেছে, তার ব্রেনের একটা নির্দিষ্ট জায়গা সে ব্যবহার করতেছে। এই জন্য আমরা মেয়েদের সাথে কথায় পারি না, ঠিক আছে না? তো এই যে বিষয়গুলো, এইগুলো আসলে আমাদের এই বর্তমান যে পাশ্চাত্য সভ্যতা, এইটা আমাদের বায়োলজির বিরুদ্ধে এবং আমাদের বায়োলজিকে নষ্ট করতেছে। বেশি এফেক্টেড হচ্ছে মেয়েরা। বেশি এফেক্টেড হচ্ছে কারা? মেয়েরা। কারণ বর্তমান পশ্চিমা যে বিশ্ব ব্যবস্থা, তারা মেয়েদেরকে ছেলেদের ট্র্যাকে ছোটার জন্য বলতেছে, মেয়েদেরকে নিয়ে আসছে, বলতেছে তোমরা ছেলেদের সাথে একই ট্র্যাকে দৌড়াও, দেখি কে ফার্স্ট হও। একটা মাছকে, একটা বানরকে আপনি বলতেছেন তোমাদের পরীক্ষা হলো কে গাছে উঠতে পারে। একটা মাছকে আপনি নিয়ে আসছেন, হ্যাঁ, একটা বানরকে আপনি নিয়ে আসছেন, বলতেছেন এখন তোমাদের দুজনের পরীক্ষা হবে, দেখি তোমরা কে প্রতিযোগিতা করে তোমার টিকো, তোমাদের প্রতিযোগিতা হচ্ছে গাছে উঠতে হবে। এটা হলো? এটা তো হবে না। দুজনের এক্সপার্টাইজ তো ভিন্ন, দুজনের সক্ষমতা, আগ্রহ, ঝোঁক, দক্ষতা, ভালো লাগা, খারাপ লাগা, স্বাদ আহ্লাদ সব ভিন্ন। পশ্চিমা সভ্যতা ঠিক এই কাজটাই করে। তারা নারীকে পুরুষের ট্র্যাকে ছোটায়, নারীকে বলতেছে যে তোমাকে টাকা ইনকাম করতে হবে, নাহলে পরে তোমার মর্যাদা নাই। এটা তো পুরুষের স্কেল। তাহলে পুরুষের স্কেলে যখন আমি নারীকে মাপবো, তখন এই কার বায়োলজি নষ্ট হবে, কার শরীর নষ্ট হবে বলেন? এই কারণে এখন যে সমস্ত অসুখগুলো আগে পুরুষদের হতো, এই সমস্ত অসুখগুলো এখন মেয়েদের বেশি। হার্ট অ্যাটাক থেকে শুরু করে নিয়ে সাইকোলজিক্যাল বিভিন্ন ডিসঅর্ডার, আমরা এগুলো পড়ি যে যত মানসিক যে প্রবলেমগুলো আছে, এগুলা ফিমেল ডোমিনেন্ট অসুখ। হ্যাঁ, সেই সাথে অটো ইমিউন যে ডিজিজগুলো, যারা এখানে মেডিকেল সায়েন্স পরে আপনারা অনেকগুলো বুঝতে পারবেন, অটো ইমিউন ডিসঅর্ডার যেগুলোকে বলা হয়, আমাদের দেহে স্ট্রেসের কারণে যে অসুখগুলো তৈরি হয়, এই অসুখগুলা অধিকাংশ ফিমেল ডোমিনেন্ট, মেয়ে পেশেন্ট বেশি এগুলোতে। এর পিছনে কারণ বলতেছেন, কারণটা হচ্ছে স্ট্রেস। মেয়েদের স্ট্রেস বেশি হবে না কেন? আমি মেয়েদের যেই জায়গাটা তাদের কমফোর্ট জোন, যেই জায়গাটা ছিল তারা সাবলীল, যেই জায়গায় তাদের কোনো কি বলা যায়, তারা স্বাভাবিকভাবেই যেই জায়গায় তারা বিচরণ করতে পারে, সেখান থেকে তাকে উঠায় নিয়ে আসে আমি এমন একটা কাজের মধ্যে লাগাইছি যেই কাজটা পুরুষের জন্য সহজ। পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন, এই টেস্টোস্টেরন হরমোনের, এটা আপনারা জানেন, পুরুষের হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, মেয়েদের হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, তাই না? এটা আপনারা জানেন।
তো পুরুষের টেস্টোস্টেরন হরমোনের স্বভাবটাই এইটা, আপনি একটা পুরুষ মানুষকে বাইরে যত খাটান ওই খাটনিটা নিতে পারবে। টেস্টোস্টেরন হরমোন সমস্ত স্ট্রেসকে সে নিতে পারে। আর মেয়েদের যে ইস্ট্রোজেন হরমোন, এই ইস্ট্রোজেন হরমোনটা স্ট্রেসটাকে আরও খারাপভাবে সে এটার মানে রেজাল্টটাকে প্রকাশ করে। স্ট্রেসের যে উপসর্গ, মানসিক চাপ, এটার যে উপসর্গগুলা, এটা আরও বেশি সে দেখাতে পারে। তাহলে আপনি যখন একই স্ট্রেস দুইজনকে দিবেন, নষ্ট হবে কে? ঠিক পশ্চিমা বিশ্ব এই কাজটাই করে। অনেক সময় আমি অনেক কথা বলি, হয়তো দেখা যাচ্ছে যে অনেকের কাছে অপছন্দ হয় যে ভাই এই কথাটা কেন বললো, হ্যাঁ ভাই যথেষ্ট সম্মান দিচ্ছেন না, এটাকে রেসপেক্ট করতেছেন না। কিন্তু আসলে আমার চোখের সামনে, যেহেতু মেডিকেল সায়েন্স পড়ছি, তো কিছু জিনিস এমনভাবে আসে আমার চোখের সামনে যে আমার কাছে মনে হয় যে আসলে আমাদের মা বোনদের জন্য আমার খুব দুঃখ হয়, মানে কষ্ট লাগে যে তারা কিভাবে এই পশ্চিমা স্লোগানের পিছনে এটাকে তারা সত্য মনে করছে, এবং এর ফলে তারা কিভাবে নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আরেকটা লাস্ট একটা উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে করবো আর কি। আসলে বললাম যে এই কথাগুলো আসলে বলা উচিত না মা বোনদের সামনে, বাট স্টিল বর্তমান সভ্যতা ইটসেলফ নষ্ট হয়ে গেছে, এটা কথা বলতে গেলেই লজ্জার কথাগুলো চলে আসে। যেমন ধরেন যে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে আমাদের যেহেতু জিনিস আজকে আলাপটা প্রজন্ম নিয়ে আলাপটা, এই জন্যই আলাপটা আমি করতেছি। হ্যাঁ, যে অন্যান্য প্রাণীর ক্ষেত্রে তাদের যে ব্রেস্ট মিল্ক, এইখানে হাই প্রোটিন কন্টেন্ট, হাই ফ্যাট কন্টেন্ট। খরগোশ যখন তার বাচ্চাকে দুধ খাওয়ায়, একবার দুধ খাওয়ালে সারাদিন বাচ্চা চলতে পারে, একবার খাওয়াইলে সারাদিন বাচ্চা ওটাতে চলতে পারে। কিন্তু মানুষের হচ্ছে ভেরি লো কন্টেন্ট, বারবার খাওয়ানোর দরকার হয়। তাহলে এখন আপনি আমাকে বলেন, একজন কর্মজীবী মা, অনেকে এখানে আমাদের বন্ধুদের মধ্যে আছেন কর্মজীবী, প্রত্যেকের নিজস্ব প্রয়োজন আছে, কিন্তু ইন জেনারেল কথা বলতেছি আমি, প্রত্যেকের ইন্ডিভিজুয়াল প্রয়োজন যখন আছে তখন সেটার মাসালা ভিন্ন হবে, হয়তো ওলামায়ে কেরাম ভিন্ন রাস্তা তাদেরকে হয়তো বলবেন, কিন্তু ইন জেনারেল কথা বলতেছি। সুতরাং এই দেখেন, আমরা কিন্তু আলটিমেটলি আমাদের প্রজাতিকেও নষ্ট করতেছি। একটা বাচ্চার ব্রেন, আমাদের ব্রেনের মেজরিটি অংশ হচ্ছে ফ্যাট। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? সুতরাং একটা বাচ্চার যে ব্রেন ডেভেলপমেন্টের মূল বয়স, সেই বয়সে তার যেটা প্রয়োজন, তাকে বারবার খাওয়ানোর প্রয়োজন ছিল, আমি সেটা করতেছি না। সুতরাং আমি প্রজাতির ক্ষতি করতেছি, প্রজন্মের ক্ষতি করতেছি। যার কারণে এই পশ্চিমা এখন দেখেন যে সারা যত আছে, যত কান্ট্রি আছে, সেগুলোতে এখন জন্মহার অনেক কম। এরা বিয়ে করে দেরিতে, বিয়ে করে না, একটা বিরাট অংশ সমকামী, হ্যাঁ, বিয়ে করতেছে না। মেয়েরা বিয়ে করতেছে 36 বছর বয়সে গিয়ে, যখন তাদের সন্তান হওয়ার সম্ভাবনা কমে গেছে। সন্তান সবচেয়ে সহজে হয়। আমি কয়েকদিন আগে একটা ভিডিও শেয়ার করছি একজন ভারতীয় ডাক্তারের, উনি বলতেছে যে আপনাদের এটা পছন্দ হবে না, বাট সত্য কথা এটাই, একজন মেয়ের সে সবচেয়ে ভালোভাবে সন্তান জন্ম দিতে পারে আর্লি টোয়েন্টিজ। মানে কি 20 থেকে 23.5 বছর বয়স। এই সময় যদি কেউ সন্তান, ফার্স্ট চাইল্ড যার হবে, সেই চাইল্ড ইটসেলফ শক্তপোক্ত, হ্যাঁ, ইমিউনিটি, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি হবে, বাচ্চাটা হবেও সহজে, কোনো ধরনের কোনো কমপ্লেক্সিটি ছাড়া তার বাচ্চাটা হবে, এবং আলটিমেটলি পরবর্তী বাচ্চাগুলো সুন্দরভাবে হবে। কিন্তু যখন বাচ্চার বয়স, প্রথম এজ অফ ফার্স্ট চাইল্ড আপনি কমাই দিচ্ছেন, 30-এর পরে নিয়ে চলে যাচ্ছেন, 36-এ নিয়ে চলে যাচ্ছেন, তখন বাচ্চা হওয়ার সম্ভাবনাও কম থাকে, বিভিন্ন কমপ্লেক্সিটি তৈরি হয়, তখন বাচ্চার বিভিন্ন বিকলাঙ্গতা হতে পারে। অটিজম বাড়তেছে এখন ম্যাটারনাল স্ট্রেসের কারণে। আজকে যে এখন আপনারা জানেন না অটিজম একটা অসুখ, হ্যাঁ, এটার মূল কারণ হচ্ছে ম্যাটারনাল স্ট্রেস, মায়ের স্ট্রেস। মা গর্ভ অবস্থায় স্ট্রেসে ছিল, যার কারণে এই বাচ্চাটার এই সমস্যা হয়েছে। তো অনেক কথা বলে ফেললাম, এত কথা বলবো না। এরপরে আমরা আমাদের প্রফেসর সরোয়ার ভাই কথা বলবেন ইনশাল্লাহ, তার খুব গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনবো। মোট কথা আমরা এটা বলতে চাচ্ছি আপনাদেরকে, আপনার এই বিষয়ে আরও স্টাডি করবেন যে বর্তমান পশ্চিমা বিশ্ব ব্যবস্থা কিভাবে আমাদের বডির যে, ভাই আমার যদি শরীর না বাঁচে, আমি এই ব্যক্তি স্বাধীনতা আমি কি করব? আমাকে বোঝান। আমার শরীর নষ্ট করে ফেলতেছে, আমি এত স্বাধীনতা, এত ব্যক্তি স্বাধীনতা, এত পোশাকের স্বাধীনতা, এগুলো আমি কি কাজ করব? সুতরাং বর্তমান পশ্চিমা বিশ্ব ব্যবস্থা এইটা মানুষের যে শারীরিক যে ব্যবস্থাপনা, এইটার এগেনস্টে কাজ করে। শারীরিক যে ব্যবস্থাপনা, এটাকে নষ্ট করে, এবং মানব প্রজাতির যে ধারাবাহিকতা, পরবর্তী জেনারেশন, এই জেনারেশনকে নষ্ট করে। আজকে তাদের ব্যক্তি স্বাধীনতার বলি হচ্ছে কারা দেখেন? আমরা তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দিচ্ছেন, হ্যাঁ, আমরা যত কষ্টই হোক আমরা সংসারকে টিকে রাখার জন্য চেষ্টা করি না বলেন? আর পশ্চিমা বিশ্বে তাদের ব্যক্তি স্বাধীনতার এই অবস্থা যে ব্রিটেনের 1/3 বাচ্চা হচ্ছে ব্রোকেন ফ্যামিলির বাচ্চা। আমেরিকার প্রত্যেকটা বিয়ের 40% বিয়ে ভেঙে যাবে, এবং তারা বিয়ে ছাড়া সংসার করে, লিভ টুগেদার কালচার তো আছে, এটা বাদ দিলাম আমি।
তো এটাও ব্যক্তি স্বাধীনতার কারণে। আর আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব, আমরা অনেক কম্প্রোমাইজ করি, পরিবার মিলে বসে একসাথে রাখার চেষ্টা করে, রাষ্ট্র রাখার চেষ্টা করে একসাথে, সমাজ বসে মিটমাট করে দেওয়ার চেষ্টা করে, তাই না? তো এটার বেনিফিট আছে না? আছে তো। তো যার কারণে আমরা আপনারা এটা নিয়ে আরও স্টাডি করবেন ইনশাআল্লাহ। এবং আমার এই কথাটা একটু মাথায় মনে রাখবেন যে এই বিশ্ব ব্যবস্থা শরীরকে ধ্বংস করে, প্রজাতিকে ধ্বংস করে। বিপরীতে ইসলাম কি করে? ইসলাম এমন একজনের কাছ থেকে আসছে যিনি মানুষের প্রত্যেকটা ক্ষুদ্র কোষে কোষে কি হচ্ছে সেটা জানে আল্লাহ তাআলা, ঠিক কি না? সুতরাং এই মানুষের সমস্ত ব্রেন সিস্টেম, মানুষের হার্ট, কিডনি, পুরো বডির সিস্টেমটাকে সুন্দর রাখার জন্য যেই রকম পার্সোনাল ম্যানেজমেন্ট দেওয়া দরকার আল্লাহ তাআলা ওইটা আমাদেরকে দান করছেন। আপনারা যারা আমার কষ্টি পাথর বইটা পড়ছেন আপনারা হয়তো এটা আইডিয়া করতে পারতেছেন যে কীভাবে ইসলামের প্রত্যেকটা বিধান আমাকে একটা সুন্দর সুস্বাস্থ্যকর জীবন দিবে। একইভাবে কিভাবে আল্লাহ তাআলা জানেন একটা মেয়েকে, আমার এক বান্দি, তাকে আমি কিভাবে তৈরি করছি, আমার এক বান্দা, তাকে আমি কিভাবে তৈরি করছি, তার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি আল্লাহ তাআলা জানেন, তার ব্রেন কিভাবে কাজ করে আল্লাহ তাআলা জানেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন ঠিক ওইভাবে একটা পারিবারিক ম্যানেজমেন্ট সিস্টেম আল্লাহ তাআলা দিয়েছেন। পুরুষকে বলছেন যে আল কওয়ামুন আলান নিসা, তোমাকে এক ধাপ সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাগুলো তোমাকে দেওয়া হলো। আর একজন নারী, সে পরামর্শ দিবে, বিভিন্ন সম্ভাবনাগুলোকে উল্লেখ করে সে পরামর্শ দিবে, সে ঘরের জিম্মাদারিকে সে আদায় করবে, কারণ তার বডি, তার মাইন্ড, তার ব্রেন ম্যাপ আমি এভাবেই তৈরি করছি। সুতরাং কিভাবে করলে একটা পরিবার টেকসই হবে, এইটা কে দিচ্ছে বলেন? এই ব্যবস্থাপনা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানেন কিভাবে 100টা মানুষের একটা সমাজ, তাদের সামগ্রিক ব্রেন কিভাবে কাজ করে। সুতরাং আমাকে ওইভাবে জেনার শাস্তিটা আমাকে ওইভাবে ঠিক করতে হবে যেন 1 কোটি মানুষ শাস্তি দিব একজনকে, শিখবে কতজন? 1 কোটি মানুষ শিখে যাবে যে কি হইল, কন্ডিশনিং হয়ে যাবে, সোশ্যাল কন্ডিশনিং হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আমাদের সামাজিক বিধিবিধানগুলো দিয়েছেন, ওইভাবে আল্লাহ তাআলা ইসলামের অর্থনৈতিক বিধিবিধানগুলো দিয়েছেন, যেটা আমাদের বডির সাথে যায়, আমাদের ব্রেনের সাথে যায়, আমাদের মনের সাথে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে আমাদেরকে ইসলামী রাষ্ট্রের যে পরিচালনা পদ্ধতি, এটা আল্লাহ তাআলা ওইভাবে ঠিক করে দিয়েছেন যেটা আমাদের বডির সাথে, আমাদের মাইন্ডের সাথে এটা যায়। আমি লাস্টে একটা পোস্ট দিয়েছি, আপনারা দেখেছেন কিনা, যে সেকুলার রাষ্ট্র কিভাবে মানুষের শরীরকে নষ্ট করে, সেকুলারিজম কিভাবে মানুষের অ্যান্টিবায়োলজি। সেকুলারিজম আমরা আমাদের বডি ভাবে তৈরি না, আসলে আমাদের বডি ভাবে তৈরি না, যে সেকুলারিজম আমাদের বডির জন্য ভালো না। বরং রিলিজিয়ান, ইসলাম কি করে? ইসলাম বারবার একটা জিনিস, জাহান্নামের কথা, জান্নাতের কথা বলতে 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 একটা তথ্যকে আমার অটোমেটিক করে দেয়। একটা জিনিস হচ্ছে, আপনি যখন ব্রেন দিয়ে চিন্তা করতেছেন যে না, এই কাজটা আমার করা যাবে না, এটা সবাই করতে পারবে না। 100 জনে কি সমান জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ? তা না। কিন্তু আপনি যদি এই চিন্তাটাকে, তার ব্রেনের যে অটোমেটিক জায়গাটা আছে, এই অটোমেটিক জায়গায় সে একাই কাজ করবে, তার খুব বেশি চিন্তা করতে হবে না। ওই জায়গায় যদি আপনি বারবার বলে 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 তার ওই জায়গায় প্রবেশ করা দিতে পারেন, তাহলে এই মানুষটা অটোমেটিক্যালি গুনাহ থেকে বেঁচে থাকবে, সেমি অটোমেটিক। তার মানে এই সেকুলারিজম, এইটা মানুষের বডি বায়োলজির সাথে যায় না। ইসলাম হচ্ছে আমাদের বডির সাথে, আমাদের মাইন্ডের সাথে, সব কিছুর সাথে কম্প্যাটিবল। এজন্য আমি যত ইসলাম মেনে চলবো তত বেশি আমি নিজে সুস্থ থাকবো, অসুখ বিসুখ থাকবে কিন্তু অন্তরটা থাকবে ফ্রেশ, অন্তরে থাকবে শান্তি। অসুখ থাকবে, মুমিনের অসুখ থাকতে পারে, ঠিক আছে? এটা আমার আজকের ইনপুট আর কি। আপনারা এটা নিয়ে একটু স্টাডি করলে ইনশাআল্লাহ এগুলো আপনারা আরও অনেক কিছু জানতে পারবেন। তো যাই হোক, এমনিতে আমার কথা নিয়ে অনেক বোনেরা অনেক মিস ইন্টারপ্রিটেশনের মধ্যে থাকেন যে শক্তি ভাই এগুলো কথা কেন বলে। হ্যাঁ, আমি এর আগে বলছিলাম যে 22 বছর, মেয়েদের বিয়ের উইন্ডোটা 22 বছর হওয়া উচিত। কোনো কিছুর জন্য এটা আটকানো উচিত না। পড়াশোনা করবেন পরে করেন, কিন্তু বিয়ের উইন্ডোটা পিছায় নিয়েন না, সামনে আগায় নেন। কেন বলছি? কারণ এই সময়টা মেয়েদের জন্য সবচেয়ে, গর্ভধারণ সবচেয়ে সহজ, সবচেয়ে ইজি। এই বয়সের এই সময় যে বাচ্চাটা হবে, সেই বাচ্চাটা শারীরিকভাবে কীভাবে বলিষ্ঠ হবে, শক্তপোক্ত হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হবে। আমি এগুলো চিন্তা করে কথাটা বলছি। সুতরাং আমি যে কথাগুলো বলি এটার পিছনে একটা বেসিস আছে, একটা উদ্দেশ্য আছে। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো বোঝার তৌফিক দান করুক এবং সেই সাথে আমাদেরকে ইসলামের সমস্ত বিধিবিধানগুলো মানার তৌফিক দান করুক। ইসলামের মধ্যেই শান্তি, এমনকি দুনিয়াতেই শান্তি। আখিরাতের কথা আমি বাদই দিলাম। কেউ যদি দুনিয়াতে শান্তি পেতে চায়, ইসলাম ছাড়া তার অন্য কোনো উপায় নাই। হ্যাঁ, এই জন্য যারা এখানে উপস্থিত আছেন, বোনেরা আছে, ভাইয়েরা আছেন, হ্যাঁ, আমরা হাজব্যান্ড ওয়াইফ, আমরা যত বেশি ইসলাম মেনে চলবো তত বেশি আমাদের মধ্যে পারস্পরিক বন্ধন, তত বেশি আমাদের পারিবারিক জীবনটা সুখের হবে। এই জন্য একজন সেদিন বলতেছিলাম যে লাইফে অনেক সময় আসে না, খুব কমপ্লিকেশন আসে, কেউ কথা শুনতেছে না, আমার ছেলেমেয়েরা কথা শুনে না, অফিসে যেটা চাই ওটা হচ্ছে না। প্রবলেম কি বলেন তো? নামাজটা ঠিক নাই। আপনি আমার নামাজটা ঠিক করে ফেলেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে। এই বিষয়গুলো আসলে খুব খুব ইনডেপথ এবং প্রত্যেকটা খুব কানেক্টিং বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। এবং আমাদের একটা কথা বলে শেষ করে ফেলবো, সেটা হচ্ছে আমাদের সবচাইতে বড় বিনিয়োগ হচ্ছে আমাদের সন্তান। সন্তানকে অন্য কিছুর জন্য স্যাক্রিফাইস না করি।
দুজনের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য আমার এই কথা, যে সন্তানকে আমরা অন্য কিছুর বিনিময়ে স্যাক্রিফাইস না করি। এটা আমাদের সবচাইতে বড় ইনভেস্টমেন্ট। আজকে দেখেন পুরা পশ্চিমা সভ্যতা আমাদের সন্তানকে ছেড়ে নেওয়ার জন্য আসছে। যত নাস্তিক আর রাম কি বাম এরা সবাই মিলে আমার আপনার সন্তানকে ছিনাই নিতে চাচ্ছে। এরা মিলে বসে কারিকুলাম তৈরি করতেছে, এরা মিলে বসে আমার সন্তানকে এমন জিনিস শেখাচ্ছে যেটা আমি আসলে চাই না আমার সন্তান এগুলো শিখুক। আমার ইচ্ছার বিরুদ্ধে আমার সন্তানকে তারা পর করে দিচ্ছে আমার কাছ থেকে, ঠিক না? তো এর জন্য একটাই কাজ, সেটা হচ্ছে যে আমরা আমাদের পরিবারকে, শেষ দুর্গ হচ্ছে আমাদের পরিবার, এই পরিবারটাকে আমরা আল্লাহর হুকুমে এবং রাসূলের সুন্নাত দিয়ে সাজাই। তাহলে পরে যেন এই পরিবারে আমাদের এই পশ্চিমা বিশ্ব ব্যবস্থার যে বিষ, এই বিষ যেন আমার সন্তানকে আক্রমণ করতে না পারে। এই দুনিয়া থেকে আমি চলে যাব, কিন্তু আমার ইনভেস্টমেন্ট থেকে যাবে, আমার নেক্সট সন্তান যেন দুনিয়াতে আমি রেখে যেতে পারি। হ্যাঁ, এই চেষ্টা আমাদের সবার থাকা উচিত। ইসলামের তো বিজয় একসময় আসবে, আল্লাহ তাআলা তো দিবেনই। হয়তো আমাদের জেনারেশন আমরা দেখে যেতে পারলাম না, কিন্তু এমন তো হতে পারে ইনশাল্লাহ আমাদের সন্তানরা সেই যুগের ইমাম হবে, হতে পারে না? হ্যাঁ, সেই যুগের সিপাহ সালার হবে আমাদের সন্তানরা। এইভাবে করে আমরা এক একজন সন্তানকে রেডি করে রেখে যাই, ঠিক আছে ইনশাল্লাহ। লাস্ট একটা কথা বোনদের উদ্দেশ্যে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ অলরেডি আমাদের বোনেরা নিজেরা নিজেরা অনেক আলোচনা করেছেন। সেটা একটা কথা হচ্ছে আমাদের বোনদের মধ্যে দাওয়াতি কার্যক্রম বাড়াতে হবে। বোনদের মধ্যে ব্যাপক দাওয়াতি কার্যক্রম, শরিয়ার কি কি বেনিফিট আছে, ইসলাম যে একটা চিরন্তন কল্যাণকর বিধান, এই বিষয়গুলো আমাদের বোনদের মধ্যে আলোচনা হওয়া প্রয়োজন। হ্যাঁ, এই জন্য বোনদের মধ্যে কিছু দায়ী তৈরি হওয়া দরকার আমাদের, ঠিক আছে ইনশাল্লাহ। আপনারা তো সারাদিন ব্যস্ত থাকেন, সন্তান ইটসেলফ একটা ফুল টাইম জব। সন্তান, হ্যাঁ, তার খাওয়া দাওয়া থেকে শুরু করে এটা একটা নিজেই একটা জব। এরপরও চেষ্টা করবেন ইনশাল্লাহ। পুরুষদেরকেও বলবো আপনারা 24টা ঘন্টা জীবিকার পিছনে দিয়েন না, 1-2টা ঘন্টা বের করেন আল্লাহর জন্য, আল্লাহর দিনের বিজয়ের জন্য। একইভাবে বোনদেরকেও বলবো যে আপনারাও চেষ্টা করেন ইনশাল্লাহ 1টা ঘন্টা সময় বের করার জন্য। আপনারা বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রম করতে পারেন। আপনারা যারা আশপাশে যারা পরিচিত বোনরা আছে তাদের মধ্যে করতে পারেন। আপনারা পরিচিত বোনদেরকে নিয়ে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকতে পারে, সেখানে আপনি দিনের কথা প্রচার করতে পারেন। ফেসবুকের মাধ্যমে অনেক বোন দাওয়াতি কাজ করতেছেন। হ্যাঁ, এভাবে বিভিন্নভাবে এবং স্থানীয়ভাবে বোনরা দেখা যাচ্ছে একটা এলাকায়, একটা মহল্লায়, মসজিদ মহল্লায় আপনারা হালাকা করে নিজেদের মধ্যে রেগুলার একটা পাঠচক্র করেন, রেগুলার একটা দাওয়াতি কর্মশালার আয়োজন করেন। হয়তো কোনো আলেমা সেখানে এসে কিছু বিষয় আলোচনা করেন, হতে পারে না? বিভিন্ন ফরম্যাটে আপনারা যান। কোন ফরম্যাট আমি এটা বলে ফিক্স করে দেবো না, কিন্তু আপনারা দাওয়াতি কার্যক্রমের জন্য প্রতিদিনের মধ্যে 1 ঘন্টা, আধা ঘন্টা আপনারা ইনশাল্লাহ বের করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিক। কারণ জীবিকা তো জন্তু জানোয়ারও করে, ঠিক না? হ্যাঁ, মানুষ হিসেবে আমার পার্থক্য কোথায়? সেটা হচ্ছে আমি ইসলামকে বিজয়ী করার জন্য একটা মিশনে আসি, এটা যেন আমার পার্থক্য হয় সবসময়, ঠিক না? তো কোনো প্রস্তুতি ছাড়া অনেকগুলো কথা বলে ফেললাম, আল্লাহ মাফ করুক। ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করুক, ভুলগুলো আল্লাহ যেন আমাদেরকে ভুলায় দেন। আর আপনারাও ক্ষমা করবেন যদি ভুল কোনো কথা বলে থাকি। আর এই যে বিষয়গুলো আমি আলোচনা করার একটু চেষ্টা করলাম, এগুলো নিয়ে আরো একটু বেশি আপনারা একটু ঘাটাঘাটি করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আরো বোঝার তৌফিক দেবেন ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।